ভারী জুতোর কটমার শব্দ তুলে কামড়ায় ঢুকলো লোকটা। ফাইল থেকে চোখ তুলে এক নজর দেখেই চিনতে পারলো রানা। বেশ লম্বা চওড়া, বয়স কম বেশি 50। খেলোয়াড়ি একটা ভাব আছে চেহারায়। মাথা জোড়া বিশাল টাক, নীল চোখ, পরনে ভালো দর্জির তৈরি দামি পোশাক। মিস্টার মাসুদ রানা, ছোট্ট একটা কাজ নিয়ে এসেছি আপনার কাছে। আমাকে মনে আছে তো? লয়ার অ্যাডাম ক্লিপটন। ওই যে বছরখানেক আগে সেই পাগলি অলিভার কেসে মাফিয়া ডন মারিও মার্কাস আর সলিসিটর হাওয়ার্ড ব্লেসারের পক্ষে লড়েছিলাম। কিন্তু জিততে পারেনি, জেলে খাটতে হয়েছে ওদেরকে। হাসিমুখে বলল রানা। আপনার তো কোনো কাজ আমার কাছে আসার কথা নয় মিস্টার ক্লিপটন। আপনার যোগ্যতাই টেনে এনেছে আমাকে মিস্টার রানা। অতীতের কোনো কথা মনে রাখি না আমি। কথাটা বলে রানা চেয়ারের পাশে দাঁড়ানো বড় জোর 4.5 ফুট লম্বা কালো পাটকাঠের মতো শুকনো লোকটার দিকে ফুরুকুসকে চাইল লয়ার। এই পিয়নটাকে এখান থেকে ভাগানো যায়? একটা গুরুত্বপূর্ণ। রানাকে মাথা নাড়তে দেখে থেমে গেল সে। না, ইনি নিউ ইয়র্কের শাখার বর্তমান চিফ। ইনি থাকবেন। যা বলতে এসেছেন এর সামনেই বলুন। আবসা ইঙ্গিতে দুজনকে বসতে বলল রানা। দাঁড়িয়ে থাকতেই ভাল লাগছে স্যার। কথাটা বলল 32 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বেটে লোকটা। ক্যালকাটা থেকে বাংলাদেশে মাইগ্রেট করা দাগে চলছিল সে একসময়। জেল কেটেছে জীবনের বেশিরভাগ সময়। সব ছেড়ে রানার সঙ্গে জড়িয়ে গেছে মানুষটা একসময় ভালোবাসার বাঁধনে। রানাকে এতই ভক্তি করে যে ওর সামনে কিছুতেই চেয়ারে বসবে না গিল্টি মিয়া। কিছু মনে করবেন না স্যার, সেই সকাল থেকেই তো বসেই আছি। আর একবার গিল্টি মিয়ার উপর অসন্তুষ্ট দৃষ্টি বুলিয়ে নিয়ে রানার সামনে চেয়ারে বসলো লয়ার ক্লিপটন। বড় একটা শ্বাস ফেলে বলল, একজন লোককে খুঁজছি আমি, এটাই কাজ। এই কাজ নিয়ে আমাদের কাছে এসেছেন কেন? পুলিশকে জানান, কিংবা কোনো প্রাইভেট আইকে দিন কাজটা। এটা পুলিশের কোনো ব্যাপার নয় মিস্টার রানা। যেন রানার নিরাশক্তি হতাশ করেছে ওকে। কি ব্যাপার? কাজ দরকার নেই নাকি আপনাদের? কাজের অভাব নেই, আবার তেমন একটা চাপও নেই। আসল কথা হলো এটা আমাদের লাইনের কাজ নয়। যা চাইবেন সেই ফি পেলে কি আপনি? আমাদের ব্যাপারে কি আপনার ধারণা আছে? মাথা নাড়ল লয়ার। বলুন, কত দিতে হবে আপনাকে? শোনাও দেখি, কত পেলে করবে তুমি কাজটা? গিল্টি মিয়ার দিকে ফিরল রানা। লোকটার উপর চোখ বুলালো গিল্টি মিয়া। সব কথা না শুনে, কতদিনের কাজ না জেনে নির্দিষ্ট কিছু তো বলা যাচ্ছে না স্যার। হ্যাঁ, একটা ধারণা দিতে পারি বড় জোর। আমাদেরকে নিলে প্রত্যেক দিনের লেগে 2 থেকে 5,000 টাকা $30 মজুরি গুনতে হবে। আগাম দিতে হবে 2 দিনের ফিস। কথাগুলো অবশ্য বাংলায় বলে নিও। নিউ ইয়র্কের সাদা লোকগুলো বাংলা বোঝে না, তাই ইংরেজি, বাংলা, হিন্দি, জার্মান, ফ্রান্স, ইটালিয়ান, মোট কথা পৃথিবীর তাবৎ ভাষা মিলিয়ে কাজ চালানোর মতো নিজের একটা বলি তৈরি করে নিয়েছেও। আর আশ্চর্য হলেও সত্যি ওর কথা বুঝতে কারো অসুবিধা হয় না। সবাই কি করে জানি বুঝে নেয় ওর বক্তব্য। এই লোকও বুঝেছে। অতিরিক্ত হয়ে যাচ্ছে না? শুনে তো মনে হচ্ছে আইন ব্যবসা ছেড়ে দিয়ে এরকম একটা অফিস নিয়ে বসলেই তো ভালো করতাম। আপনাকে আটকাচ্ছে কে? সেইটাই করুন না মিস্টার। একগাল এসে নিষ্পাপ চোখ মেলে বলল গিল্টি মিয়া। আপনার এই কেস নিয়েই আরম্ভ করতে পারেন গোয়েন্দাগিরি। গিল্টি মিয়ার দিক থেকে চোখ সরিয়ে রানার মুখের দিকে চাইল ক্লিপটন। ঠিক আছে, উপযুক্ত ফি দিতে রাজি আছি আমি। ব্যাপারটা হয়েছে কি? প্লিজ ওর সঙ্গে যান, ওর অফিসে বসে কাজটা বুঝিয়ে দিন। খাতায় নোট নিতে হবে ওর, অগ্রিম টাকা নিয়ে রসিদ দিবে ও। আমার ধারণা 2 দিন বেশি লাগবে না ওর এই কাজে। কিন্তু আপনি শুনবেন না? শুনবো, এই ঘর থেকে আপনাদের সব কথা শোনা যাবে। কাজটা ওই করবে, তবে কাজ শুরু হওয়ার পরে প্রয়োজনে আমার পরামর্শ নেবে। যান। মাস 2 জন্য গিল্টি মিয়াকে রানা ইনভেস্টিগেশন এজেন্সির নিউ ইয়র্ক শাখার দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে ঢাকা থেকে। যদিও এই দেশটা ওর পছন্দ নয়, রানার নির্দেশে আসতে হয়েছে বাধ্য হয়ে। ক্লিপটনকে সঙ্গে নিয়ে নিজের কামরায় ফিরে বিশাল সেক্রেটারিয়েট টেবিলের ওপাশে বসল সে রিভলভিং চেয়ারে। আইনজীবী বসলো সামনের গদিমোড়া চেয়ারে। বা 2 দোল খেয়ে নিয়ে বেল টিপল গিল্টি মিয়া। জিজ্ঞেস করলো, কি খাবেন মিস্টার আদম, চা না কফি? সামনে লোকটা মাথা নাড়ছে দেখে পেয়ারকে বলল, কেবিন সাহেবকে পেঠিয়ে দাও দিকিন। ক্যাবিনে সে বাউ করতেই তার দিকে কলম আর প্যাড এগিয়ে দিল গিল্টি মিয়া। এ ভদ্রলোক যা বলেন লিখে লাও তো ভাই। জানোই তো আমি একেবারে বগলম, আবার এও জানো পড়তে পারি সব, কাজেই সাবধানে লিখবে।
সাঙ্গাত কিছু যেন ছুটে না যায়, ঠিক আছে? বলে একটা চেয়ারে বসে পড়ল শটান। গত 1.5 মাস গিল্টি মিয়াকে পরম গুরু মেনে নিয়ে মন দিয়ে শিখছে কেভিন হাওয়ার্ড গোয়েন্দাগিরির নিত্য নতুন অভূতপূর্ব সব কৌশল। শুরু করলো অ্যাডাম ক্লিপটন। আমি খুঁজছি রবার্ট স্ট্যানলি নামের এক লোককে। বছর দেড়েক আগে স্থাবর অস্থাবর মিলিয়ে মোট $20 লাখ সম্পত্তি রেখে মারা গেছেন এই লোকের চাচা আর্থার হেনরি। উইল এই রবার্ট স্ট্যানলিকে দিয়ে গেছেন $30,000। তখন থেকে উইলের এক্সিকিউটর হিসেবে খুঁজছে আমি এই লোককে। ওকে না পেলে উইলটা কার্যকর করা যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর মাস কয়েক আগে লোকটাকে লোকেট করা গেল ফ্রান্সের নিশে। জানা গেল স্ট্যানলি ওখানে হিপ্পি আদর্শের গাঁজা খাওয়া বিদ্রোহী এক অখ্যাত তরুণ পেইন্টার। সঙ্গে সঙ্গে আমি এয়ারমেলে চিঠি দিয়ে তাকে জানালাম তার প্রাপ্য টাকার কথা। ওটা নেয়ার জন্য ওকে এখানে আসতে হবে, তা নইলে অন্যান্য ভাগিদারদের কাউকে সম্পত্তির ভাগ দেওয়া যাচ্ছে না। সাধারণ ডাকি উত্তর এলো সে চিঠির। ও জানতে চায় টাকাটা পাঠিয়ে দিলে কি হয়, কেন ওকে কষ্ট করে নিউ ইয়র্কে যেতে হবে। বার কয়েক চিঠি চালাচালির পর শেষ পর্যন্ত সপ্তাহ 2 আগে প্লেনে উঠেছিল এখানে আসবে বলে। আপনি হয়তো খবরটা পড়েছেন, প্লেনটা কেনেডি এয়ারপোর্টে ক্র্যাশ করে আগুনে পড়ে ভস্ম হয়ে যায়। লে হালুয়া, তাহলে ওকে আর এই দুনিয়ায় খুঁজে লাভ কি? ওপারের কোনো ডিটেকটিভকে? খবরের কাগজে লিখেছে ওই দুর্ঘটনায় যে 3 জন প্রাণে বেঁচেছিল স্ট্যানলি তাদেরই একজন। ও তাই বলুন, বেড়ালের জান। তারপর? পিছনের দিকে সিট পেয়েছিল। অ্যাক্সিডেন্টের ধাক্কায় প্লেনের লেজটা খসে যাওয়ায় সিটকে বাইরে পড়ে আগুন আর মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছে। হ্যাঁ, কপালে জোর আছে বলতে হবে। 95 জনের মধ্যে 92 জনই যখন খতম, তখন এটাকে কপালের জোর ছাড়া আর কি বলা যায় বলুন? কাছেই বুরুক হাসপাতাল, সেখানে নিয়ে যাওয়া হলো ওকে। দেখা গেল নিশ্চিত মৃত্যুর কবল থেকে বেঁচে যাওয়ায় কিছুটা উদ্ভ্রান্ত, কিন্তু সারা শরীরে কোথাও কোনো জখম নেই ওর। এটা জেনে পরদিন সকালে হাসপাতালে ফোন করে ওর সঙ্গে কথা বলতে চাইলাম। ওরা বলল হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরেই বাইরে কোথাও ফোন করেছিল। কয়েক মিনিটের মধ্যে এক সুন্দরী মহিলা এসে নিয়ে গেছে ওকে। এরপর থেকে আর কোনো খবর নেই, হাওয়ায় মিলিয়ে গেছে রবার্ট স্ট্যানলি। কয়েকটা কাগজে বিজ্ঞাপন ছেপে কোনো সাড়াও পাওয়া যায়নি। খবর নিয়ে দেখেছেন এই স্ট্যানলি ওর পরিবারের লোকদের সাথে যোগাযোগ করছে কিনা? করেনি। এ হচ্ছে সম্পত্তির মালিক পরলোকগত আর্থার হেনরির ছোট ভাইয়ের পোষ্যপুত্র। পরিবারে কেউ ওকে দুচোখে দেখতে পারে না। ছোটবেলা থেকেই নাকি বেয়াড়া কিসিমের ছিল রবার্ট, কারোর সাথেই পড়তে পড়তো না। ওর পালক বাবা মার 7 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আরও বেপরোয়া হয়ে যায় ও। কিছুদিনের মধ্যে চলে যায় দেশ ছেড়ে, তারপর থেকে লাপাত্তা। আর্থার হেনরির মৃত্যুর পর সঙ্গত কারণে ওর উত্তরাধিকারীরা অস্থির হয়ে উঠেছে তাদের প্রাপ্য বুঝে নেওয়ার জন্যে। অনেক টাকার ব্যাপার তো, সারাক্ষণ খোঁচাচ্ছে আমাকে। চুপচাপ খানিকক্ষণ চিন্তা করলো গিল্টি মিয়া, তারপর বলল, কত বললেন? 30,000? বেকার এক আর্টিস্টের লেগে তো অনেক টাকা ব্যথা করেছে। না, আমি যতদূর জানি করেনি। আমি আসলে চিনি না ওকে, একটা ফটো পর্যন্ত দেখিনি। পরিবারের সবাই শেষ দেখেছে ওকে বহু বছর আগে, ওর যখন 4 বছর বয়স। ওর পালক বাপও কিছুটা উদ্ভট কিসিমের লোক ছিল, বিয়ে করেছিল এক রেড ইন্ডিয়ান মেয়েকে। ওর চাচা যে মনে করে ওকে উইলে কিছু দিয়ে গেছে তা দেখে পরিবারের সদস্যরাই শুধু নয়, আমিও তাজ্জব হয়ে গেছি। কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি বলেই ওকে খুঁজে বের করতে এত সময় লেগেছে আমার। ওর খোঁজ পেলেন কি করে? মিস্টার আদম বাবা থুরি, কিলিপটন? আমি না, ওরই এক কাজিন কাগজের নামটা দেখে আমাকে ফোন করেছিল। নিচের আমেরিকান কনসুলেটের সামনে পিকেটিং করেছিল কয়েকজন আর্টিস্টকে সঙ্গে নিয়ে, পুলিশ বেঁধে নিয়ে যায় ওদের। আন্দাজে ভর করে একটা চিঠি ছেড়ে দিলাম, জানা গেল এই সেই লোক। এত লেখালেখির পর একটি মাত্র তথ্য জানা গেছে ওর সম্পর্কে। ওর বয়স 26 বছর, ব্যাস, আর কিচ্ছু না। আপনার এ তথ্য মোটেই কাজের কিছু নয় আদম সাহেব। ঠিক আছে, আমরা চেষ্টার ত্রুটি করব না, তবে প্রত্যেক দিনের লেগে খরচ পড়বে আপনার 2,500 করে। এখন বুঝে দেখুন, রাজি? বেশ, ওর খোঁজ পেলে আমাকে জানাবেন। উঠে দাঁড়িয়ে পকেট থেকে মোটা সোটা একটা ওয়ালেট বের করে নিজের ভিজিটিং কার্ড আর 2 দিনের ফি গুনে দিল লোকটা ক্যাবিনের হাতে। সঙ্গে সঙ্গে একটা রসিদ লিখে দিল ক্যাবিন। রসিদ নিয়ে ঘুরে দাঁড়াবার আগে নীল চোখের দৃষ্টি রাখলো লোকটা গিল্টি মিয়ার উপর। কাজটাই গোপনীয়তা বজায় রাখলে খুশি হব। কি বললেন?
জিজ্ঞেস করে নিজেকে সামলে নিল গিল্টি মিয়া। ঠিক আছে, তাই হবে। অ্যাডাম ক্লিপটন বেরিয়ে যেতেই রানার কামরায় এসে ঢুকলো গিল্টি মিয়া। 1.5 মাস পর রানাকে দুদিনের জন্য একা পেয়েছিল। মোটকু লোকটা এসে বাজে একটা কাজ চাপিয়ে দিয়ে সব ভজগট করে দিয়ে গেল বলে বিরক্ত। কি বুঝলেন স্যার? বাজের সময় নষ্ট না। কিভাবে এগোবে ভাবছো? সেই তো, থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। হাসপাতাল থেকে শুরু করতে হবে এখন। জানা দরকার ছোকরা ওখান থেকে পালাই পালাই করলো কেন, গেলই বা কার সাথে, কোথায়। শ্বাস তো হয়ে এলো, ভাবছি এখনই একবার গিয়ে খোঁজ নিয়ে আসি। চলো, আমিও যাব তোমার সঙ্গে। সামনের ফাইলটা বন্ধ করে আউট ট্রেতে নামিয়ে রেখে বলল রানা। তার আগে দাঁড়াও, দুটো টেলিফোন সেরে নিই। একটা ক্রেডিট রেটিং হাউসে ফোন করে এক বন্ধুকে দুটো নাম দিয়ে তাদের রেটিং জানবার অনুরোধ করলো রানা। প্রথম নামটা নিউ ইয়র্কের অ্যাডাম ক্লিপটন, দ্বিতীয়টা নিসের রবার্ট স্ট্যানলি। এরপর নিউ ইয়র্ক টাইমসের এক পরিচিত সাংবাদিকের কাছ থেকে জেনে নিল প্লেন ক্র্যাশের সঠিক সময়টা। ব্রুক হাসপাতালের ইমার্জেন্সি ডিউটি অফিসারকে রানা এজেন্সির লাইসেন্স দেখিয়ে ওদের আগমনের উদ্দেশ্য জানালো রানা। রবার্ট স্ট্যানলিকে দরকার তার উত্তরাধিকারী সূত্রে প্রাপ্য $30,000 বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু হাসপাতাল থেকে বেরিয়ে লোকটা কোথায় যে হাওয়া হয়ে গেল খোঁজই পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনার দিন যেসব ডাক্তার নার্স ডিউটিতে ছিলেন তাদের সঙ্গে কথা বলা গেলে হয়তো কিছু সূত্র পাওয়া যেত। সব শুনে ভদ্রলোক ইন্টারকমের মাধ্যমে ব্যবস্থা করে ওদের সঙ্গে একজন ওয়ার্ড বয়কে দিলেন ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। নার্স দুজনের কাছ থেকে রবার্ট স্ট্যানলির চেহারার একই বর্ণনা পাওয়া গেল। লম্বা, স্পোর্টসম্যানের মতো এক হাড়া গড়ন, ওজন 75 কেজির মতো, কালো চুল, সাদামাটা চেহারা, আন্দাজ 30-এর মতো হবে বয়স। কোটের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছিল। ডাক্তার বললেন, রবার্ট স্ট্যানলির শরীরে কোথাও কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি, কেবল কিছুটা নার্ভাস দেখাচ্ছিল। ব্যথা অনুভব করছে না। সেডেটিভের কোনো প্রয়োজনই নেই। ঘণ্টাখানেক পর একটু সুস্থির হয়ে বাইরে কোথাও যেন ফোন করলো। 20 মিনিটের মধ্যেই বছর 25-এর সুন্দরী এক মহিলা এসে দেখা করলো ওর সাথে। তারপর ডাক্তারদের কারো বারণ না মেনে চলে গেল। মেয়েটির সঙ্গে কোথায় কে জানে। বেডে শুয়ে ফোন করেছিল। গুড, তাহলে তো নিশ্চয়ই কোথায় ফোন করেছিলে তার রেকর্ড রয়েছে সুইচ বোর্ডে। নাম্বারটা আমাকে দেওয়া যাবে? নিশ্চয়ই। নাম্বারটা নিয়ে ফিরে এলো ওরা এজেন্সির অফিসে। গিল্টি মিয়া বলল, কেবিনের এক বন্ধু আছে স্যার, টেলিফোন কোম্পানিতে। বেশ, ডাকো ওকে। ইনভেস্টিগেশনে ওর সাহায্য দরকার শুনে 32 পাটি দাঁত বেরিয়ে পড়ল ক্যাবিন হাওয়ার্ডের। 3 মিনিটের মধ্যে জানা গেল নাম্বারটা ফিলিপ সেপাস নামে এক লোকের। ঠিকানা 1442 ডি পিজিয়ন লেন, কুইন্সভিল রেসিডেন্সিয়াল এরিয়া, নিউ ইয়র্ক। রানা জানে ওখানে নিমর মধ্যবিত্তদের বাস। রাস্তার দুপাশে ছোট ছোট অনেকগুলো একতলা বাড়ি আছে ওখানে লাইন দিয়ে। চলো বাড়িটা চিনে আসা যাক। উচ্ছ্বসিত হয়ে উঠল ছোকরা। চোখ দুটো জ্বলছে সন্ধ্যা তারার মতো। সোজা কথা, রানা এজেন্সির চিফের সঙ্গে চলেছে সে একটা কেসের সমাধানে, তাকে সাহায্য করতে। বাপ রে বাপ, নম্বর মিলিয়ে চিনতে অসুবিধা হলো না। বাড়িটার সামনে ছোট্ট লন, দরজা বন্ধ। ধীর গতিতে গাড়ি চালিয়ে পুরো এলাকাটা একবার ঘুরে দেখে চলে এলো ওরা অফিসের কাছাকাছি এক রেস্তোরাঁয়। এখানে ভালো বাংলাদেশি রান রবা পাওয়া যায়। খাওয়ার পর গিল্টি মিয়াও তার সাগরেদকে বিদায় দিয়ে সেটে একটা ঘুম দেবে বলে চলে গেল রানা নিজের অ্যাপার্টমেন্টে। ঠিক হলো আগামীকাল সকাল থেকে শুরু হবে ওদের কাজ। দায়িত্বে থাকবে গিল্টি মিয়া, সহকারী ক্যাবিন হাওয়ার্ড। 2 দিনের মধ্যে খুঁজে বের করতে হবে স্ট্যানলিকে। কাজটা শেষ দেখেই রানা চলে যাবে লস অ্যাঞ্জেলেসের শাখা পরিদর্শনে। পরের দিন সকাল 10টায় ফোন করলো রানা ক্রেডিট অফিসে। এরা এফবিআর চেয়েও ভালো রেকর্ড রাখে। বন্ধু জানালো, রবার্ট স্ট্যানলির উপর কোনো রেকর্ড নেই। লোকটা বাউন্ডলে বাধা, কোনো চাকরি বা কোনো কাজও নেই, অর্থাৎ ক্রেডিট রিস্ক। তবে অ্যাডাম ক্লিপটনকে ধার দিলেও ঠকবি। একটা অ্যাপ্লায়েন্স স্টকে বড় দানমার থেকে আচ্ছা তোলায় খেয়েছে লোকটা বছরখানেক আগে। আইন ব্যবসায় রোজগার বছর বড়জোর $20,000, কিন্তু খরচ করে তার দীর্ঘগুণ বেশি। বাড়ি রয়েছে শহরতলির ধনী এলাকায়, 2টো গাড়ি এবং একটা খরচে বউ পোষে। গোটা 2 অভিজাত ক্লাবের মেম্বার। দেনাই গলা পর্যন্ত ডুবে আছে লোকটা। মাস কয়েক আগে শেয়ার মার্কেটে বেশ ভালো একটা দান মেরেছে। কিছু কিছু ঋণ শোধ করেছে, কিন্তু এখনও প্রচুর দেনা। ধনী পরিবারে জন্ম,
নিঃসন্তানের কাকা মারা গেলে উত্তরাধিকার সত্যই অনেক টাকার মালিক হবে, কিন্তু কাকাটা কিছুতেই মরছে না। ৭৯ বছর বয়সেও পাল্লা দিয়ে নিয়মিত টেনিস খেলে চলছে ছেলে ছোকরদের সাথে। ভাতিজার চেয়ে অনেক ফিট, বুঝলি এখন? হুম। শোন, আরেকজনের ক্রেডিং জানা দরকার। নামটা হচ্ছে ফিলিপ সেফাস, নিউ ইয়র্কে কুলসা ট্রেডিশন সিরিয়ালে এড়িয়ে থাকে। ঘন্টা দুয়েকের মধ্যে বলতে পারবি না। 10 মিনিটেই পারবো, যখন খুশি রিং দিস, অফিসেই আছি। বন্ধুকে ধন্যবাদ জানিয়ে রিসিভার নামিয়ে রাখলো রানা। সকাল 7টায় কেবিনকে নিয়ে বেরিয়েছে গিল্টি মিয়া। রানাকে কাজ দেখিয়ে সন্তুষ্ট এবং সাঙ্গাতকে মুগ্ধ করবার সুযোগ পেয়ে টকবক করে ফুটেছে সে উৎসাহে উত্তেজনায়। একটা ফাইল টেনে নিয়ে মন দিল রানা সেটাই। মুচকে আসলো ক্যাবিনের লেখা গিল্টি মিয়ার মন্তব্য পড়ে। ওর ধারণা, ওই কেসের দজ্জাল বুড়িটাকে যদি পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে দেওয়া যেত তাহলে সত্যি কতটা বেরিয়ে আসতো নির্ঘাত। ঠিক 8:30টায় ফিলিপ সেফাসের বাড়ি থেকে 30 গজ দূরের রাস্তায় পার করা দৌড়ানো টোয়াটা স্পিন্টারে এসে ঢুকলো গিল্টি মিয়া। নাস্তা করতে গিয়েছিল, ফিরে এসেছে 2 হাতে 2টো প্যাকেট নিয়ে। ছোট প্যাকেটটা বাড়িয়ে দিল ক্যাবিনের দিকে। লাও ভাই, ছাঠে খেয়ে লাও, তারপর নামবো আমরা কাজে। খেতে খেতে শোনাও দেখি গত 1 ঘন্টায় কি দেখলে। কৃতজ্ঞ চিত্তে ওস্তাদের আনা প্যাকেটটা খুললো ক্যাবিন। সুন্দর করে সাজানো রয়েছে সকালের নাস্তা। ম্যাকডোনাল্ডসের 2টো ক্লাব স্যান্ডউইচ, 2টো বার্গার, 2 পিস গ্রিল করা পুরো স্টেক ও আলু ভাজা। পাশে আলাদা একটা খোপে শোয়ানো আছে কোকের বোতল। খাওয়ার ফাঁকে ফাঁকে শোনালো ক্যাবিন। তেমন কিছুই ঘটেনি উস্তাদ। হাম হাম কং। 7:30টায় দরজার সামনে দুধের বোতল রেখে গেছে মিল্ক ভ্যান। 7:50-এ সোনালি চলো এক সুন্দরী ওটা তুলে নিয়ে গেছে ভিতরে। শেফার মিয়া কাজে যায়নি? কেউ বেরোনি, কেউ ঢোকেনি উস্তাদ। মাথা চাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বাড়িটার উপর চোখ বুলালো গিল্টি মিয়া কিছুক্ষণ। ক্যাবিনের নাস্তা ও কোক শেষ হতেই ওর দিকে বাড়িয়ে দিল গিল্টি মিয়া বড় প্যাকেটটা। কি আছে এর ভিতর? খুলেই দেখো না, তোমার বেশভূষো। লাও, পরে লাও এগুলো। প্যাকেটের ভিতর থেকে বের হলো টুল বেল্ট, ব্যাগ ও তোবড়ানো ক্যাপ সহ টেলিফোন মিস্ত্রি একটা আধময়লা ওভারঅল। ওগুলো পরা হয়ে যেতেই পকেট থেকে টুল ব্রাশের মতো এক ফালি গোপ বের করে সাটিয়ে দিল গিল্টি মিয়া ক্যাবিনের নাকের নিচে। একটা লোমোলা জরুল বসিয়ে দিল গালে, চোখের ঠিক নিচে। দারুণ মানিয়েছে মায়েরি। এবার ধরো এই ছাড় পোকাটা, টেলিফোনের মধ্যে ঢুকিয়ে দিয়ে এসো, আমি বাকি কাজ সেরে রাখছি। ক্যাবিনকে বিদায় দিয়ে একটা ওয়্যারলেস রিসিভার ফিট করলো সে ভয়েস কন্ট্রোল রেকর্ডারের সঙ্গে। কথা শুরু হলেই চালু হয়ে যাবে টেপ রেকর্ডার, কথা থেমে গেলে থামবে। সব রেডি হয়ে গেলে গাড়িটা সেফাসদের বাড়ির থেকে 100 গজ দূরে নিয়ে গিয়ে রাখলো রাস্তার অপর পাশে। ওদিকে সোজা গিয়ে সেফাসদের বাড়ির দরজায় কলিং বেল টিপল ক্যাবিন। দ্রুত পায়ে এগিয়ে এসে সিটকিনি সরালো কেউ। দরজার ফাঁক দিয়ে গোলাপি হাউস কোট পরা সেই সুন্দরী মেয়েটিকে দেখা গেল। আর কাউকে আশা করেছিল হয়তো। ওকে দেখে হতাশা ফুটল চোখে মুখে। এক নজরে বোঝা গেল খুবই উৎকণ্ঠায় রয়েছে মেয়েটি। চোখের নিচে কালচে দাগ বলে দিচ্ছে রাতে ঘুমাচ্ছেও কম। হাতের নোট বইয়ের দিকে ভুরু কুচকে চেয়ে জিজ্ঞেস করলো ক্যাভিন, মিসেস ফিলিপ সেপার্স? হ্যাঁ, আমি মিসেস শেফার্স। কোড এরিয়া ফোন লাইনে একটা হামিং সাউন্ড আসছে ম্যাম। কোথায় শর্ট হয়ে আছে লাইন দেখতে এসেছি। টেলিফোনটা কোথায় ম্যাম? আমার ফোন ঠিক আছে। ইয়েস ম্যাম। হাসি মুখে নরম গলায় বলল, তবে আপনার লাইনে যদি কোনো শর্ট থাকে তাহলে বাকি সব লাইনে সার্কিটের গোলমাল সৃষ্টি করবে। চেক করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে আমার। আচ্ছা ঠিক আছে, আসুন। লিভিং রুমটা অত্যন্ত সাদামাটা আসবাবে সাজানো। প্রথমে রিসিভার তুলে অপারেটরের সঙ্গে কথা বলার ভান করলো ক্যাবিন। তারপর রিসিভারের সম্মুখ খুলে মহিলার চোখের সামনে ছোট্ট মাইক্রো সার্কিট ট্রান্সমিটারটা ফিট করলো জায়গা মতো। এগুলো ছোট হলে কি হবে, টেলিফোনে বলা প্রতিটা শব্দ পৌঁছে দেবে 200 গজ দূরের রিসিভারে। কাজ হয়ে যেতেই রিসিভারটা জোড়া লাগিয়ে ক্রেডলে টিপে ছেড়ে দিয়ে ডায়াল টোন চেক করলো। তারপর বলল, আপনার ফোন ঠিক হয়ে আছে মিসেস সেপার্স। তবু বাড়তি সতর্কতা হিসাবে দুর্বল একটা পার্টস বদলে দিলাম। গাড়িতে ফিরে এসে ছদ্মবেশ খুলে ফেলল ক্যাবিন হাওয়ার্ড। গিল্টি মিয়া জিজ্ঞেস করলো, বাড়িতে আর কাউকে দেখলে? না, কেউ দেখেনি। মনে হলো মেয়েটা কারো অপেক্ষায় আছে। খুব দুশ্চিন্তায়।
এবারে একটু ঘুরে ফিরে এসো বাইরে থেকে। আধ ঘন্টা পর পাবলিক ফোন বুথ থেকে কথা বলবে তুমি মেয়েটার সাথে। কি কথা বলতে হবে ক্যাবিনকে শিখিয়ে দিল গিল্টি মিয়া। আধ ঘন্টা পর শেফার্সের নম্বরে রিং দিল ক্যাবিন। মেয়েটি রিসিভার তুলে হ্যালো বলতে গলাটা ভারী করে বলল, মিসেস সিপার্স, আমি রবার্ট স্ট্যানলির একজন শুভাকাঙ্ক্ষী বন্ধু। আপনি কি রং নাম্বারে কল করেছেন? কথাটা বলে খটাং করে নামিয়ে রাখলো মেয়েটি রিসিভার। আবার ডায়াল করলো ক্যাবিন। 5-6 বার বাজার পর রিসিভার তুলল মেয়েটি। ইয়েস। মিসেস সিপার্স, আমি কি বলি না শুনেই রিসিভার নামিয়ে রাখবেন না। আমি জানি প্লেন ক্র্যাশের পর আপনি রবার্ট স্ট্যানলিকে হাসপাতাল থেকে নিয়ে এসেছেন। আমরা উত্তরাধিকার সূত্রে পাওয়া বড় অঙ্কের টাকা ওর হাতে তুলে দিতে চাই। আপনি যদি আমি একবার আপনাকে বলেছি ভুল নাম্বারে ডায়াল করেছেন আপনি। রবট কি যেন বললেন? ওই নামে কাউকে চিনি না আমি। দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না। বলেই আবার আশ্রয় রাখলো মহিলা রিসিভার। ক্যাবিনের মনে হলো হিস্টেরিয়ান লক্ষণ প্রকাশ পাচ্ছে মেয়েটির আচরণে। ফিরে গিয়ে রিপোর্ট করবার প্রয়োজন হলো না। ওয়্যারলেস রিসিভারের কল্যাণে সবই শুনেছে গিল্টি মিয়া, বরং সেই শোনালো নতুন খবর। তোমার 2 নম্বর কল পাওয়ার আধ মিনিটের মধ্যেই পোর্টল্যান্ড হোটেলের 232 নম্বর কামরায় মিস্টার বেনান বলে একজনের সাথে কথা বলছে মেয়েটা। বোধহয় ওই নামেই ওখানেই উঠেছে স্ট্যানলি। তোমার সাথে কি কথা হলো সব জানালো মেয়েটা ওকে। নিজে কানে শুনে দেখো। রেকর্ডার রিওয়াইন্ড করে চালিয়ে দিল গিল্টি মিয়া। শান্ত হও রিটা, একটুও ঘাবড়িও না, সব ঠিক হয়ে যাবে। লোকটা আবার যদি ফোন করে তুমি সাপ বলে দেবে ওর একটা কথাও বুঝতে পারছো না। আচ্ছা রিটা, কয়েকটা দিন তোমার মায়ের কাছে গিয়ে থেকো না। ঝামেলা সামলে নিয়ে আমি তোমাকে ডেকে পাঠাবো। ওখানে গিয়ে নাটক করতে পারবো না আমি, অসম্ভব। এমনিতেই ভয়ে গলা শুকিয়ে আসছে আমার। বিশ্বাস করো, দুশ্চিন্তায় মরে যাচ্ছি। সে পাগল হবার দশা। শান্ত থাকার চেষ্টা করো রিটা। একটা কাজ করো, টেলিফোন এলে ধরো না, কিংবা তার চেয়ে ভালো হয় এখানে চলে এসো আমার এখানে। কিন্তু মা, আমি যদি ফোন করে দেখি কেউ ধরছে না, তাহলে কি তুলকালাম কাণ্ড বাঁধাবে কে জানে। হয়তো উফ, মনে হচ্ছে ভেঙে চৌচির হয়ে যাচ্ছি আমি। রিটা, মাথা ঠান্ডা রাখো লক্ষ্মীটি। এখনো পর্যন্ত সব ঠিকঠাক মতোই চলছে। আমার কথা শোনো, তোমার ঘনিষ্ঠজনদের জানিয়ে দাও তুমি দিন কয়েকের জন্য অন্য কোথাও যাচ্ছ। বলবে এ বাড়িতে একা থাকতে গা ছমছম করছে তোমার, চমকে চমকে উঠছো, এসব আর কি। তারপর চলে এসো আমার কাছে। দুপুর 2টোর মধ্যে পৌঁছে যাবার চেষ্টা করো। কোনো ভয় নেই, কোনো বিপদও না। নিজেকে শান্ত রাখতে পারলে দেখবে দিন কয়েকে স্বাভাবিক হয়ে গিয়েছো সব। তাহলে রাখি এখন, দেখা হচ্ছে 2টোয়। ছাড়লাম। বাহ, একেবারে পরিষ্কার রেকর্ডিং। হাসলো ক্যাবিন। এখন আমরা কি করব ওস্তাদ? সেইটা জানতেই একবার অফিসে যেতে হবে আমাদের। রেকর্ডারটা অটোতে সেট করাই আছে। এই ক্যাসেট খুলে আরেকটা ফিট করে দিচ্ছি। তুমি গাড়িটা নিয়ে গিয়ে ও বাড়ির কাছাকাছি পার্ক করে ইঞ্জিনের বনেট খুলে এটা ওটা ঘাঁটো। তারপর দরজা জানলা লক করে চলে এসো আমার কাছে। আমরা প্রথমেই ওই ওষুধের দোকানে যাব, তারপর অফিসে। ওষুধের দোকানে ফোন বুক ঘেটে জানা গেল পোর্টল্যান্ড হোটেলটা ব্রুকলিনে। একটা ট্যাক্সি নিয়ে ফিরে এলো ওরা অফিসে। দেখলো 2 পা টেবিলের ওপর তুলে দিয়ে এক হাতে কফির কাপ, অপর হাতে একটা ফাইল ধরে রেখে জানা দিয়ে বাইরে চেয়ে আছে মাসুদ রানা। ওদের দেখে সোজা হয়ে বসলো। চুপচাপ শুনলো রানা অদ্যপান্ত সব। 2 পা বাজিয়ে শুনলো টেলিফোনের আলাপ। এবার জিজ্ঞেস করলো সে, এবার কি করবে ভাবছো? এখন ওই আদম ব্যাপারী থুরি আদম কিলিপটন সাহেবকে ঠিকানাটা জানিয়ে দিলেই আমাদের কাজ শেষ। তার আগে জানতে হবে এই লোক সত্যি রবার্ট স্ট্যানলি কি না। আর যদি স্ট্যানলি হয়, পালিয়ে বেড়াচ্ছে কেন? কিসের ভয়ে? রিটা শেফার্সের সঙ্গেই বা তার কি সম্পর্ক? ঠিক বলেছেন স্যার। চলো, আমিও যাচ্ছি তোমাদের সঙ্গে। মাঝারি মানের হোটেল, তবে নতুন। ছোকরা ঘাবড়ে যেতে পারে ভেবে গিল্টি মিয়ার ক্যাবি হাওয়ার্ডকে নিচের ফোয়েতে অপেক্ষা করতে বলে উঠে এসেছে রানা তেতলায়। টোকা দিতেই খুলে গেল 232 নম্বর কামরার দরজা।
জিন্সের প্যান্ট আর হালকা নীল, বুক খোলা শার্ট পরা লম্বা এক লোককে দেখা গেল দরজার পাশে। চেহারা হুবহু মিলে যায় নাচদের বর্ণনার সঙ্গে। অপরিচিত লোক দেখে কুঁচকে গেল ভুরু। বলল, সিধে রাস্তা মাপো মাস্টার, কিছু কেনার মোড়ে নেই এখন আমি। কথাগুলোর সঙ্গে ভেসে এলো সস্তা হুইস্কির গন্ধ। দরজাটা বন্ধ করে দেওয়ার আগেই জুতো পরা পা ঢুকিয়ে দিল রানা কপাটের ফাঁকে। তারপর বের করে দেখালো রানা এজেন্সির ইনভেস্টিগেশন লাইসেন্স। আপনার সঙ্গে কথা আছে মিস্টার স্ট্যানলি। নামটা শুনে একটু বড় হলো চোখ। কাঠটা খুঁটিয়ে দেখে নাক কোচকালো স্ট্যানলি। ও প্রাইভেট টিকটিকি, ভালো চান তো এখান থেকে কেটে পড়ুন, নইলে পুলিশ ডাকতে বাধ্য হব। ডাকুন না। অমায়িক হাসি হাসলো রানা। আপনি কিন্তু আমার উদ্দেশ্যের সম্পর্কে কিছুই না জেনেই বিরূপ আচরণ করছেন। আমি এসেছি আপনাকে $30,000 পাইয়ে দিতে। এই ব্যাপারে কিছু শুনতে কি আপনি বিরক্ত বোধ করবেন? নিশ্চয়ই না। ঠিক আছে, বলুন কি বলার আছে আপনার। রানার জুতোটা লক্ষ্য করেছে সে বাঁকা চোখে। হ্যাঁ, যা বলবার এখানে দাঁড়িয়ে বলুন, বেশি সময় দিতে পারবো না। আপনাকে উকিল ক্লিপটন আমার পিছনে লাগিয়েছে, তাই না? ঠিক ধরেছেন। ওর সঙ্গে যোগাযোগ করছেন না কেন? উইল মোতাবেক বন্টন নিষ্পত্তির জন্য খুঁজছেন তিনি আপনাকে, ধরে খেয়ে নেবার জন্য নয়। যখন ইচ্ছে হবে আমি নিজেই দেখা করব। আপনি গিয়ে ওকে বলুন পেছনে টিকটিকি লাগিয়ে আমাকে উত্ত্যক্ত করার কোনো দরকার নেই। ওর আচরণ মোটেই পছন্দ হচ্ছে না আমার। এক হাত উঁচু করে চুল ঠিক করলো স্ট্যানলি। আঙুলের ফলে গিটগুলো দেখে ওটাকে শিল্পীর হাত মনে হলো না রানার, মনে হলো কোনো বক্সারের হাত। নরম গলায় বলল, টাকাগুলো নিতে আটলান্টিকে পাড়ি দিয়ে এসেছেন আপনি আমেরিকায়? ঠিক জানি না, যেন খুব চিন্তায় পড়ে গেছে এমনি। এ টাকা পাওয়া মাত্র 1 লাখে আমার ইনকাম চলে যাবে উঁচু ট্যাক্স ব্র্যাকেটে। ট্যাক্স বেড়ে যাবে অনেক, কে জানে আখেরে হয়তো ক্ষতি হবে। ভাবছি নিচে ফেরত যাওয়াই হয়তো আমার জন্য ভালো হবে। ক্লিপটনকে ফোন করে এই কথা জানিয়ে দিননি কেন? ইচ্ছে হয়নি তাই। বলে সিধু হয়ে বুক ফুলিয়ে দাঁড়ালো স্ট্যানলি। এবার পাটা সরিয়ে নিয়ে এখান থেকে কেটে পড়ুন মাস্টার। আর একটা কথা বললে এক ঘুষিতে নাক ফাটিয়ে দিব। ঠিক আছে ভাই, এত চটে যাওয়ার মতো কিছু হয়নি। আমরা হাসি মুখে বিদায় নিতে পারি। সুযোগটা হাত ছাড়া করলো না বদমেজাজি যুবক। খপ করে ধরলো রানার হাত, ধরেই গায়ের জোরে চাপ দিল। মুখে শায়েস্তা করা হাসি হাসলো রানাও। তারপর ও যখন পাল্টা চাপ দিতে শুরু করলো, প্রথমে বিস্ময় পড়ল শিল্পীর চোখে, তারপর মলিন হয়ে গেল হাসি। রানা আর একটু চাপ বাড়াতেই ফ্যাকাশ হয়ে গেল মুখটা। খাম দেখা দিল কপালে। ফর্সা মুখটা যখন ব্যথায় নীল হয়ে যাচ্ছে, তখন ওর হাত একটু ঝাঁকিয়ে দিয়ে পাশ সরিয়ে নিল রানা দরজার ফাঁক থেকে। নিজের হাতটা চিৎ করে দেখলো স্ট্যানলি আঙুল পাশটায় আছে কিনা। তারপর দরাম করে লাগিয়ে দিল দরজা। নিচে নেমে ফয়ে থেকে অ্যাডাম ক্লিপটনকে টেলিফোন করলো রানা। স্ট্যানলির ছদ্মনাম ও ঠিকানাটা জানালো তাকে। তারপর বলল, মনে হচ্ছে টাকাটার ব্যাপারে তেমন কোনো আগ্রহ নেই ওর মধ্যে। তাহলে এখানে এসেছে কি করতে? সেটা আপনি জিজ্ঞাসা করুন ওকে। আমাদেরকে ওর পিছনে লাগানো রেগে আছে লোকটা, আমার মনে হচ্ছে। কি এক কারণে যে পালাই পালাই করছে, ওকে ধরতে হলে উড়ে চলে আসতে হবে আপনার এখানে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার রানা, চমৎকার কাজ দেখিয়েছেন। আপনাদের কাজ শেষ, আর কোনো সাহায্য দরকার হবে না আমার। রাখলাম। দাঁড়ান এক সেকেন্ড। আমাদের ধারণা স্ট্যানলি এখন হোটেল বদলাবে, এখনই না এলেও ওর দেখা পাবেন না। ঠিক আছে, আপনাদের পছন্দ করেছে না যখন, এখন থেকে যা করা আমি নিজে করব। আপনাদের দায়িত্ব শেষ। ধন্যবাদ। কানেকশন কেটে দিল অ্যাডাম ক্লিপটন। চিন্তিত ভঙ্গিতে জুলফির নিচটা চুলকালো রানা। তারপর গিল্টি মিয়া ও ক্যাবিনকে নিয়ে গাড়িতে উঠে তেতলায় যা যা ঘটেছে সব বলল। আমার সন্দেহ হচ্ছে স্যার, সব এখনো শেষ হয়নি কো। ঠিক বলছো, তোমাদের এখনই ওই ট্রান্সমিটার উদ্ধার করতে হবে সেপাসদের টেলিফোন থেকে। তা না হলে ওটা পুলিশ বা টেলিফোন কোম্পানির কারো চোখে পড়লে আজ হোক বা কাল মস্ত ঝামেলায় জড়িয়ে যাবে রানার এজেন্সি। মেয়েটা বেরিয়ে গেলেই ওটা খুলে নিয়ে আসবো স্যার। দিন দুপুরে ওই বাড়িতে ঢোকা খুবই রিস্ক হয়ে যাবে। চারপাশে অনেক লোক, অনেক বাড়িঘর, আবার একবার টেলিফোন মিস্ত্রিও সাজা যাবে না। কাজটা সারতে হবে তোমাদের সন্ধ্যের পর।
অফিসে ফেরার পথে পিজিয়ন লেন হয়ে এলো ওরা। ক্যাবিনের তোবড়ানো টোয়াটা স্প্রিন্টার সামান্য কাত হয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তার ধারে। মোড় ঘুরে দাঁড় করালো রানা গাড়ি। একটা কাগজে লিখলো গাড়িটা বিকল, মেকানিকের অপেক্ষায় দাঁড়ানো। তারপর ক্যাবিনকে বলল, এটা সাটিয়ে দিয়ে এসো ওটার উগ্ন শিল্ডে। অফিসে ফিরে গিল্টি মিয়া তার লোকজন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল কাজে। রানা ঢুকলো গিয়ে নিজের অফিস কামরায়। পিয়ন ছুটলো সবার জন্য লাঞ্চ আনতে। প্রথমে ফোন করলো রানা ক্রেডিট রেটিং অফিসে ওর বন্ধুর কাছে। বন্ধু জানালো, শেফার্সরা দুজন মিলে বছরে আয় করে $11,200। 20,000 দিয়ে কিনেছে ওরা বাড়িটা 4 বছর আগে। $15,000 সুদ হবে ইনস্টলমেন্ট আগামী 15 বছরে। বাড়ির আসবাবও কেনা হয়েছে ইনস্টলমেন্টে। টাকা পরিশোধে কোনো গরিমিসি বা অনিয়ম নেই। মেয়েটা টাইপিস্টের কাজ করে একটা রিয়েল এস্টেট কোম্পানিতে। ফিলিপ শেফার্স ট্রান্স আটলান্টিক এয়ারলাইন্স রিসেপশন ক্লার্ক। এদেরই একটা প্লেন কয়দিন আগে ক্র্যাশ করছে না? হ্যাঁ, ফিলিপ শেফার্স মারা গেছে ওই প্লেন ক্লাসে। আর কিছু জানতে চাস দোস্ত? না রে, তোকে ধন্যবাদ। খুব ধীরে উচ্চারণ করলো রানার শব্দ কটা। লাঞ্চের পর একটানা সন্ধ্যে পর্যন্ত ফাইল দেখে আজকের মতো কাজ শেষ করলো রানা। মনের মধ্যে খসখস করছে সেই দুপুর থেকে। সন্ধ্যা নামতে গিল্টি মিয়া ও ক্যাবিন হাওয়ার্ডকে নিয়ে বের হলো। প্রথমে নিউ ইয়র্ক টাইমসের অফিসে গিয়ে বন্ধুর সাহায্যে পুরনো কাগজ বের করে প্লেন ক্র্যাশের নিউজটা মন দিয়ে পড়লো ও আগাগোড়া। পুরো ছাই হয়ে যাওয়াদের মধ্যে ফিলিপ শেফার্সের নাম রয়েছে। যাত্রীদের প্রায় সবারই একটা করে পাসপোর্ট সাইজ ছবি ছাপা হয়েছে। তার নিচে বিস্তারিত রিপোর্ট। শেফার্সের ছবির নিচে লিখেছে, এয়ারলাইন্সের কর্মচারী হিসেবে নিখরচায় ফ্লাই করছিলেন ফিলিপ শেফার্স। প্যারিসে ছুটি কাটিয়ে ফিরে আসবার সময় জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মর্মান্তিক দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা যান তিনি। চেহারা সম্পূর্ণ বিকৃত হয়ে গিয়েছিল তাঁর। শনাক্ত করা গিয়েছে সঙ্গে নাম খোদাই করা লাইটারটি দেখে। ওটা বিমান কোম্পানির তরফ থেকে বড়দিনের উপহার দেওয়া হয়েছিল তাঁকে। মূল খবরের সঙ্গে আরও একটি মর্মস্পর্শী সাইড স্টোরিও তুলে ধরা হয়েছে। তার সঙ্গে তাঁর স্ত্রীরও প্যারিস যাওয়ার কথা ছিল। তিনি আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন, ট্রান্স আটলান্টিক এয়ারলাইন্সে তার স্বামীর চাকরির 5 বছর পূর্তি উপলক্ষে তার সঙ্গে প্যারিস থেকে ঘুরে আসার জন্য তাকেও ফ্রি টিকিট দেওয়া হয়েছিল। তার কোম্পানি ছুটি মঞ্জুরও করেছিল, কিন্তু তার ইমিডিয়েট বস হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সেই ছুটি বাতিল হয়ে যায়। এর ফলে সে প্রাণে বেঁচে গেছে বটে, কিন্তু এই বাঁচা অর্থহীন। পত্রিকা অফিস থেকে টেলিফোনে নিউ ইয়র্ক পুলিশের ক্যাপ্টেন জোসেফ ক্রাউলিকে চাইল রানা। কর্তব্যরত অফিসার জানালেন ক্রাউলির ডিউটি রাত 10টা থেকে, যদি তার পক্ষে কোনো সাহায্য। বেশ, 10টার পরেই ফোন করব। কথাটা বলে রিসিভার নামিয়ে রাখলো রানা। পত্রিকা অফিস থেকে বেরিয়ে চললো ওরা কুইন্সভিল রেসিডেন্সিয়াল এরিয়ার দিকে। যাওয়ার পথে কেবিনকে জিজ্ঞেস করলো রানা, কিভাবে ওটা খুলে আনবে বলে ভাবছো? বাইরে থেকে একটা ফোন করব স্যার। যদি কেউ না ধরে তাহলে বুঝতে হবে বাড়ি খালি। যন্ত্রটা খুলে আনতে আমার 1 মিনিটের বেশি সময় লাগবে না স্যার। হ্যাঁ, এতক্ষণে জায়গাটা লিলিবিলি হয়ে যাওয়ার কথা। তবে ঢোকার আগে তোমার প্রিয় ছ্যাঁকড়া গাড়িটাও বাড়ির কাছ থেকে সরিয়ে নিলে ভালো হয়। তারপর নিশ্চিন্ত হওয়ার লেগে হালকা দুটো টোকা দেবে দরজায়। সাড়া না পেলে তবেই গা ঢোকো। বাঘ ঘুরে পিজিয়ন লেনে ঢুকতে গিয়ে চমকালো রানা। সম্পূর্ণ বদলে গেছে এলাকার পরিবেশ। শেফার্সদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে একটা লরি সহ 3টে জিপ গাড়ি। রাস্তায় গিজগিজ করছে পুলিশ। এলাকার বেশ কিছু কৌতূহলী লোকও আছে তাদের সঙ্গে। ব্রেক করতে গিয়েও মত পরিবর্তন করলো রানা। জটলার পাশ দিয়ে ধীর গতিতে এগিয়ে গেল সামনে। এইবার কেবিনকে পরামর্শ দিল গিল্টি মিয়া। আর কি, আজ আর হলো নিকো। যাও কেবিন ভাইয়া, লিহে এসো তোমার গাড়ি। আগে হুডটা তুলে যন্ত্রপাতি লাড়াচাড়া করবে, তারপর স্টার্ট দেবে। ওই জটলার কাছে গিয়ে জেনে আসবে কি হয়েছে। অত ভিড় ভাড়াক্কা কিসের, বুঝলে? আধ ঘন্টা পর ফিরে এলো ক্যাবিন। একবার হর্ন বাজিয়ে পাশ কাটিয়ে চলে গেল আরও সামনে। রানা গাড়ি চললো ওর পিছু পিছু। কয়েকটা ব্লক পেরিয়ে তারপর থামলো ওরা। নেমে এলো কেবিন। সর্বনাশ হয়ে গেছে স্যার। কি সর্বনাশ হয়েছে? রিটা শেফার্স আজ দুপুরে কোনো এক হোটেলে গিয়ে খুন করেছে আমাদের স্ট্যানলিকে। একেবারে হাতে নাতে ধরেছে ওকে পুলিশ, পিস্তল সহ। আয় আয়, এত দৌড়ঝাঁপ করেও টাকাগুলো
দেওয়া গেল না ছোড়াটার হাতে। স্বীকারোক্তি দিয়েছে মেয়েটা? না স্যার, শুনলাম খুনের পর থেকে একটা টু শব্দও করেনি রিটা শেফার্ডস। গ্রেপ্তারের পর কোনো উকিলের সাহায্যও চায়নি, এক্কেবারে বোবা। মাথা জাগালো রানা। কিছুক্ষণ চুপ করে থেকে রানা বলল, চলো অফিসে ফিরি। অফিসে পৌঁছে টেপ রেকর্ডারটা নিয়ে সবাই মিলে ঢুকলো রানার কামরায়। টেবিলের উপর ওটা রেখে টেপটা রিওয়াইন্ড করে নিয়ে চালিয়ে দিল গিল্টি মিয়ার শুরু থেকে। রিটা সেবাসের মায়ের কল শোনা গেল প্রথমে। মেয়েকে ধৈর্য ও সাহস না হারিয়ে বর্তমান বিপর্যয় মোকাবিলা করার ব্যাপারে অনেকক্ষণ ধরে নানাভাবে উপদেশ দিলেন মহিলা। তারপর শোনা গেল রবার্ট স্ট্যানলির অধৈর্য কণ্ঠ। কি ব্যাপার? 10 মিনিট ধরে চেষ্টা করছি, লাইনে পাচ্ছি না। কার সঙ্গে কথা বলছিলে? মা। ওহ হো, মাকে তো বলতেই ভুলে গেছি, আগামী কয়েকটা দিন থাকছি না এখানে। পরে ফোন করে জানিয়ে দিলেই হবে। একটা ব্যাগে তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, তবে এক্ষুনি বেরিয়ে পড়ো না। আমি ফোন করলে তারপর। ক্লিপটনের লেলিয়ে দেওয়া একতারা প্রাইভেট আই একটু আগে এসেছিল এখানে। বেটা কি করে জানি খুঁজে বের করে ফেলেছে আমাকে, তাই বলে এই হোটেল ছেড়ে এখনই সরে যেতে হচ্ছে। তোমার খোঁজ বের করলো কেমন করে ওরা? ইস, এসবের মধ্যে না জড়ালেই আমরা ভালো করতাম। ভীষণ ভয় লাগছে আমার। ফিল, এত টেনশন হচ্ছে যে। মাথা ঠান্ডা রাখো ডার্লিং, কিচ্ছু ভেবো না তো। ভয় পাওয়ার মতো কিচ্ছু ঘটেনি এখনো পর্যন্ত, ভবিষ্যতেও ঘটবে না। উত্তরাধিকারের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই জানিয়ে দিই। আমার ভাগ্নিকে দিয়েছি বেটাকে। আর একখানা সরে গিয়েই তোমাকে ফোন দেব। সাহস হারিও না, নিজেকে শান্ত রাখো লক্ষ্মী। বড়লোক হয়ে যাচ্ছি আমরা খুব শীঘ্রই। এরপরের কলটা কতক্ষণ পরে এলো তা বোঝা গেল না, কারণ টেলিফোনের কথা শেষ হয়ে যেতেই টেপ রেকর্ডার বন্ধ ছিল। আবার সেই একই লোকের গলা শোনা গেল, বলছে, সরে এসেছি রিটা। ম্যানহোলের ছোট্ট একক্ষত পুরনো তবে পরিষ্কার পরিচ্ছন্ন বড় একটা হোটেলে, নাম মার্লিন। দূর থেকে একটা মাছের ছবি দেখতে পাবে। ড্রেসকে বলে রাখবো আমি। তুমি সোজা দোতলার 103 নাম্বার রুমের কামরায় চলে আসবে। এখানে কেউ খুঁজে পাবে না আমাদের। ব্যাগ গুছিয়ে তুমি তৈরি তো? হ্যাঁ, আমি তৈরি। গুড। গাড়িটা গ্যারেজেই থাক, একটা ট্যাক্সি নিয়ে চলে আসো তুমি। এখানে বাজে 3টা, এখন রওনা হলেই পৌঁছে যাবে। গুলির শব্দে চমকে উঠলো ওরা তিনজন। চাপা আওয়াজ, কিন্তু শব্দটা যে গুলির তাতে কোনো সন্দেহ নেই। পিস্তলের নলটা সম্ভবত লোকটার পিঠে ঠেকিয়ে টানা হয়েছে ট্রিগার। উফ 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 উফ। কি হলো ফিল? ফিল, কিসের? খটাং শব্দে ক্রেডলে রাখলো কেউ ফোনের রিসিভার। কেটে গেল কানেকশন, থেমে গেল টেপ। প্রথম থেকে শেষ পর্যন্ত টেপটা আবার একবার শুনলো রানা। ডুবে গেল গভীর চিন্তায়। ওকে চিন্তামগ্ন দেখে আলগোছে কামরা থেকে বেরিয়ে গেল গিল্টি মিয়া তার সাগরেদকে নিয়ে। ঠিক 10টায় ফোন করে নিউ ইয়র্ক পুলিশের ক্যাপ্টেন জোসেফ ক্রাউলিকে সিটেই পেল রানা। বহুদিনের পরিচয়। রানার গলা পেয়ে উচ্ছ্বাসিত হয়ে উঠতে যাচ্ছিলেন ক্রাউলি। থমকে গেলেন ওর প্রসরব শুনে। জানতে চাইলেন, কোন খুনটা মিস্টার রানা? মার্লিন হোটেলের সেই রিবার্ট স্ট্যানলি? হ্যাঁ, মৃত্যুর সঠিক সময়টা আমার জানা দরকার। ঠিক আছে, জেনে নিয়ে জানাচ্ছি। আপনি অফিসে না বাসায়? অফিসে। ঠিক আছে, জানাচ্ছি। ভালো কথা। এই কেসে কার ব্যাপারে আপনি ইন্টারেস্টেড? প্রথমত রিটা সেপাসের ব্যাপারে। খুনি মেয়েটাকে ডিফেন্ড করবেন নাকি? চেষ্টা করব। কি বললেন আপনি একটা খুনির হয়ে? খুনটা ও করেনি ক্যাপ্টেন। শান্ত কণ্ঠে বলল রানা। বলেন কি মিস্টার রানা? হাতে নাতে ধরা হয়েছে ওকে? হাতে নাতে ধরা হয়েছে ওকে? আপনি প্রমাণ করতে পারবেন যে কাজটা ওর নয়? পারবো, তবে প্রমাণটা নিঃসন্দেহ করতে হলে আপনার সাহায্য লাগবে। থমকে গেলেন অফিসার। চুপ করে থাকলেন কিছুক্ষণ। রানার মন্তব্য ঘাবড়ে দিয়েছে তাকে। তাহলে কি ভুল মানুষকে ধরে এনেছেন? সত্যি যদি নিরপরাধ হয় 100 বার সাহায্য করব আমি। আর আসল খুনি যদি ধরা পড়ে তাহলে তো সোনায় সোহাগা। আমি কি চলে আসবো আপনার অফিসে? আমি আসছি আপনার কাছে। ইতিমধ্যে মৃত্যুর সঠিক সময় আর আজ বিকেলে ওই হোটেলে ঠিক কী কী ঘটেছে জেনে নিয়ে তৈরি হয়ে থাকুন। বলা যায় না, আসল খুনি ধরা পড়তেও পারে।
ইন দ্যাট কেস দ্য হোল ক্রেডিট গোজ টু ইউ। ঠিক আছে? 100%। কথাটা বললেন উল্লাসিত ক্যাপ্টেন। তাহলে চলে আসুন, রাখলাম। রাত 2:10 ফোন করলো রানা লয়ার অ্যাডাম ক্লিপটনের বাড়ির নাম্বারে। রানার গলা শুনে মহাখাপ্পা হয়ে উঠল আইনজীবী। মিস্টার মাসুদ রানা, রাত কয়টা বাজে এখন? আপনার কি সময় জ্ঞান বলতে? 2:11। আপনার সঙ্গে এখনই একবার দেখা হওয়ার দরকার আমার। আশা করি রবার্ট স্ট্যানলির মৃত্যুর খবরটা জানা আছে আপনার। পুলিশ জানিয়েছে আমাকে। ওর লাশের পকেটে আমার লেখা চিঠি পাওয়া গেছিল। কিন্তু রানা, এই রাতে আপনি? ক্লিপটন, আধা ঘন্টা পর আপনাকে বাড়ির সামান থেকে তুলে নেব আমি, তৈরি থাকবেন। কথাটা বলে লাইনটা কেটে দেয় রানা। ঠিক আধ ঘন্টা পর গেটের সামনে এসে দাঁড়ালো রানার গাড়ি। বড়সড় একটা লনের ওপাশে আধার হয়ে আছে উকিলের বাড়িটা। গেটের পাশে একটা পিলারের গায়ে হেলান দিয়ে অপেক্ষা করছিল ক্লিপটন। রানা থামতেই লম্বা পা ফেলে এগিয়ে এলো। মাথায় বড়সড় একটা টুপি পরেছে, গায়ে গাঢ় রঙের দামি স্যুট, হাতে নরম পিগ স্কিনের পাতলা গ্লাভস। টুপি আর গ্লাভস থেকে কিছুটা স্বস্তি বোধ করলো রানা। পাশের সিটে উঠে বসতে বসতে জিজ্ঞেস করলো লয়ার, আমার সঙ্গে যে দেখা করতে আসছেন এ কথা আর কে কে জানে রানা? এত রাতে কোথায় পাবো জানাবার লোক? তাছাড়া জানতে চাইবে বা কেন? বলে গাড়ি ছেড়ে দিল রানা। ভাবছে কখন জানি রেগে গিয়ে মেরে বসে লোকটা। শহরতলির শেষ প্রান্তে পৌঁছে বাঘ নিয়ে একটা খোয়া বিছানোর সরু নির্জন রাস্তায় ঢুকলো রানার গাড়ি। কিছু দূর গিয়ে থেমে দাঁড়ালো ঝোপঝাড়ের পাশে। থামছেন যে? রাস্তার মাঝখানে থেমে দাঁড়াচ্ছেন কেন? আর চোখে রানা দেখলো গ্লাভ পরা হাত দুটো কোলের উপর রাখা। একটু যেন বেশি শান্ত লাগছে লয়ারকে। রানা ভাবলো, ওর যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে বেজ্জতির সীমা পরিসীমা থাকবে না। এইবার রানা মুখ খুলে ক্লিপটনকে উদ্দেশ্য করে বলে, কথা আছে, আপনি আমাদের কাজ দিয়েছিলেন আপনার একজন মক্কেল খুঁজে দেওয়ার জন্য। যাই হোক, হারিয়ে ফেলেছেন আপনি। আমরা আপনার সেই কাজটা করে দিয়েছি, কিন্তু এখন দেখা যাচ্ছে ব্যাপারটা গড়িয়েছে গিয়ে খুন হয়ে গেছে লোকটা। এই কথা বলতে এত রাত আমাকে ঘুম থেকে তুলে এনেছেন রানা? স্ট্যানলির সঙ্গে কোথাকার কোন মিসেস শেফার্সের গোপন প্রেম ছিল কি ছিল না, কেন সে স্ট্যানলিকে খুন করলো, এসবের সঙ্গে আমার বা আপনার কি সম্পর্ক? আপনার কথা বলতে পারবো না ক্লিপটন, কিন্তু আমার সম্পর্ক আছে। আপনি জড়িয়েছেন আমাকে। আমি আপনাকে বলেছি কাজটা আমাদের লাইনে পড়ে না। আর কাউকে দিন, আপনি জোর করে চাপিয়েছেন ওটা রানা এজেন্সির ঘাড়ে। কেন তা আপনিই বলতে পারবেন। তখন জানতাম না এভাবে খুন হয়ে যাবে আমাদের টার্গেট। আপনার বক্তব্য আমার কাছে পরিষ্কার হচ্ছে না রানা। মনে হচ্ছে মেয়ে লোকটার হাতে স্ট্যানলির খুন হয়ে যাওয়াটা আপনার ধারণা আমি ঠেকাতে পারতাম। ক্লিপটন, ও এই খুনটা করেনি। ওর টেলিফোনে আমরা আড়িপাতা যন্ত্র ফিট করেছিলাম। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত রিটা সেপাসের ফোনে যে যা বলেছে সব রেকর্ড করা আছে আমাদের টিপে। পিছনে ছেটে রাখা আছে রেকর্ডারটা। আপনি চাইলে আমি বাজিয়ে শোনাতে পারি। পুলিশের মেডিকেলে এক্সামিনার স্ট্যানলির মৃত্যুর সময় নির্ধারণ করেছে দুপুর 3টে থেকে 3:10। আমার টেপ বলছে 3টের সময় পিওজন লেনের বাড়ি থেকে টেলিফোন কথা বলেছিল মিসেস সেপাস স্ট্যানলির সঙ্গে। ঠিক সে সময়ে গুলির শব্দ হয়। বুঝতে পারছেন? 10 মিনিটের মধ্যে ম্যানহ্যাটেনের পৌঁছানো সম্ভব ছিল না ওর পক্ষে। রিটা সেপাসের অ্যাক্যাট এলিবাই রয়েছে আমার টিপে। কয়েক সেকেন্ড চুপ করে থাকলো রানা। লক্ষ্য করলো উকিলের হাত দুটো এখনো কোলের উপর রাখা। গুলিটা করে আপনিই মারলেন হোটেলে। ওই কামরাতে উৎপেতে অপেক্ষায় ছিলেন মেয়েটির জন্য। জানতেন ও আসছে। মেয়েটি যখন পাগলের মতো কামরায় ঢুকলো, আপনি মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে পিস্তলটা ধরিয়ে দিলেন ওর হাতে। তারপর নিশ্চিত বেরিয়ে গিয়ে পুলিশকে খবর দিলেন একটা গুলির আওয়াজ শোনা গেছে মার্লিন হোটেলে দোতলা থেকে। পুলিশও গিয়ে হাতে নাতে ধরলো ওকে। আপনার খুনের দায় চাপলো রিটার কাঁধে। এবার কিছুটা পরিষ্কার হয়েছে জনাব। শান্ত ভঙ্গিতে বসে আছে লয়ার। তার মনের ভিতর কি চলছে সেই বলতে পারবে। পাশ ফিরে চেয়ে রয়েছে রানার মুখের দিকে। হয়তো বোঝার চেষ্টা করছে রানার আসল উদ্দেশ্যটা কি। আর চোখে আর একবার ওর হাতের দিকে তাকালো রানা, অলস ভঙ্গিতে রাখা ও দুটো কোলের উপর। উদ্ভট এক গল্প ফেঁদেছেন রানা। আপনার ইচ্ছেটা কি? কোনো ধরনের ব্ল্যাকমেইল? আমি কি আপনার কাছে টাকা পয়সা চেয়েছি ক্লিপটন? আপনি জানেন আমরা সবসময় ন্যায়ের পক্ষে কাজ করতে চেষ্টা করি। কোনো বদমাস অনর্থক কাউকে খুন করে সে খুনের দায় অন্যায় চাপিয়ে দিবে নিরীহ একটি মেয়ের উপর। আর আমরা চুপচাপ সেটা চেয়ে চেয়ে দেখব? বাংলাদেশের মানুষ আমরা অতটা হৃদয়হীন পশু নই ক্লিপটন। আমরা আপনাকে সাবধান করে নিয়ে এই কথা বলতে পারবেন না।
তারপরও কাজটা আপনি আমাদের ঘাড়ে চাপালেন। আপনার জানা উচিত ছিল মক্কেলের সম্পর্কে খোঁজ নেওয়ার, আমাদের কাজের মধ্যে পড়ে। যখন জানলাম আপনি দেওয়ালি হওয়ার পথে শেয়ারের ব্যবসায় মার খেয়ে আতাত হিনের ফান্ড থেকে কয়েক দফার মোটা অঙ্কের টাকা তুলে ফেঁসে গেছেন, তখন ভালো করে নজর দিতে হলো। উত্তরাধিকারী টাকার জন্য চাপ দিচ্ছে, দেবেই, টাকাটা ওদের। স্ট্যানলিকে পাওয়া যাচ্ছে না এ কথা বলে বহুদিন ওদেরকে ঠকিয়ে রেখেছিলেন, এই ভেবে যে আপনার কাকা মারা গেলে তার টাকা দিয়ে ফান্ড পূরণ করে দেবেন। কিন্তু কাকা আর মরে না। তারপর ওরা যখন নিজেরাই স্ট্যানলির খোঁজ বের করে দিল, তখন তার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হলেন আপনি। কিন্তু প্লেনটা ক্রাশ করলো, ভাবলেন বাঁচা গেল বুঝি, কিন্তু না, জানা গেল জীবিত 3 জনের মধ্যে রবার্ট স্ট্যানলিও একজন। ওকে গায়েব করে দিয়ে বা খুন করে বাটোয়ারা পিছিয়ে দেওয়ার প্ল্যান ছিল আপনার আগে থেকেই। কিংবা হয়তো ভেবেছিলেন ওর সঙ্গে একটা সমঝোতা এসে ওই দিক দিয়ে কেস করাবেন আরও বেশি টাকার জন্য, ফলে বাটোয়ারা পিছিয়ে যাবে। মোট কথা আপনার কাকার মৃত্যু পর্যন্ত যেমন করে হোক ঠেকিয়ে রাখতে হবে ভাগাভাগিটা। কিন্তু স্ট্যানলি হাসপাতাল থেকে গায়েব হয়ে যাওয়ায় আপনি চিন্তায় পড়ে গেলেন। ভাবলেন কবে না জানি হাজির হয়ে যায় ছোকরাটা টাকার জন্য, আরও ভয় কবে না জানি যোগাযোগ করে বসে অন্যান্য ভাগিদারদের সঙ্গে। কাজে কাজেই আমাদের সাহায্যে আপনার দরকার হয়ে পড়ল। সম্বোধনটা তুমিতে নেমে আসে মনে মনে খুশি হলো রানা। ক্লিপটনের কঠোর মুখ ঘামে চকচক করছে। রানা, মিথ্যে ভেজর ভেজর করছো। তোমাকে আমি নিখোঁজ এক লোককে খুঁজে বের করবার কাজ দিয়েছিলাম, তুমি সে কাজ করেছো। এর মধ্যে কোনো অন্যায় বা ঘোর প্যাঁচ নেই। লোকটা যদি পরবর্তী সময় খুন হয়ে যায়, সে দায় কিছুতে আমার ওপর বর্তায় না। এখনো পিস্তল বের করছে না কেন লোকটা? এই মৃত্যুর বন্টনের কাজটা দেরি করে দিবে না বলতে চান? যতটুকু সময় পাওয়া যাবে তার মধ্যে যদি আপনার কাকা মারা না যায়, তাকে মারা তো আপনার জন্য কঠিন কোনো কাজ নয়। কায় মনোবাক্য প্রার্থনা করছেন যেন আপনার কাকা মারা যায়, কিন্তু আসল কথাটা তো আপনার জানাই নেই ওই লোকটা রবার্ট স্ট্যানলি ছিল না। বজ্রপাতের পরমুহূর্তের স্তব্ধতা। আত্মা চমকে এসে অ্যাডাম ক্লিপটনের। তোমার এই গাঁজাখড়ি গপ্প শোনার ধৈর্য আর আমার নেই রানা, আমাকে বাড়িতে ফিরিয়ে। কয়েক সেকেন্ড চুপ করে থাকলো রানা। ফিলিপ সেফাসও ছিল একই প্লেনে বেঁচে যাওয়াদের একজন। স্টার্লির মনে করে আপনি ওই ফিলিপ সেফাসকে খুন করেছেন। ক্লিপটন একটুও জখম হয়নি সেফাস, বরং ঝাঁকি খেয়ে বুদ্ধি খুলে গিয়েছে ওর। ইন্স্যুরেন্সের মোটা টাকার জন্য মাথায় খেলে গিয়েছিল। পরিচয় বদলের আইডিয়াটা স্টার্লির জ্বলন্ত মৃতদেহের পাশে পড়ে থাকা ওয়ালেট কুড়িয়ে নিয়ে নিজের লাইটার ছুঁড়ে দিয়েছিল ওর লাশের গায়ে। স্টার্লির হিসাবে হাসপাতাল ভর্তি হওয়ার 1 ঘন্টার মধ্যে ফোন পেয়ে তার স্ত্রী রিটা সেপাসে এসে ওকে নিয়ে যায়। ফিলিপ সেপাস মতলবটা বোঝা কঠিন কিছু নয়। ইন্স্যুরেন্সের টাকা ছাড়াও ওর বউ স্টান্স আটলান্টিকা এয়ারলাইন্স থেকে বড় অঙ্কের ক্ষতিপূরণ তুলবে। তারপর দুজন মিলে দেশান্তরী হবে। আগুনপুরে ভস্য হয়ে যায় কোনটা কার লাশ চেনার কোনো উপায় ছিল না। এটা তোমার আরেক ধাপ্পাবাজি, বলে উঠল ক্লিপটন। ওর চোখ দুটোকে নীল মার্বেল মতো লাগছে এখন দেখতে, সাপের মতো ঠান্ডা দৃষ্টি সে চোখে। আপনার ওই $30,000 লোভ যে ফিলিপকে বেশ কিছুটা দুলিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। স্ট্যানলির ওয়ালেট আপনার চিঠি পেয়ে ওই টাকার ব্যাপারে জেনেছিলেন সে, কিন্তু সামনে আসতে ভয় পেয়েছে বেচারা। ভেবেছে হয়তো আপনারা বা স্ট্যানলির পরিবার কারো কাছে ধরা পড়ে যাবে যে ও আসল লোক নয়। ও তো জানতো না আপনি বা স্ট্যানলির ভাগিদারকে কারো জানা নেই ও দেখতে কেমন। ডিয়ার অ্যাডাম ক্লিপটন, আর সব অ্যামাচারীদের মতো নীরব গাদামি করছেন আপনি। মিসেস সেপাস ছাড়া একমাত্র আপনি জানতেন কোথায় লুকিয়ে আছে স্ট্যানলি ওরফে ফিলিপ সেপাস। গতকাল দুপুরে আপনাকে যখন আমি টেলিফোনে জানালাম পোর্টল্যান্ড হোটেলের 232 নম্বর কামাল বেনাম নাম নিয়ে আছে রবার্ট স্ট্যানলি, ছুটলেন আপনি সেখানে। কিন্তু পৌঁছেই জানতে পারলাম হোটেল ছেড়ে চলে যাচ্ছে স্ট্যানলি। ওর পিছু নিয়ে আপনি চলে গেলেন ম্যানহাটেন মার্লিন হোটেলে। তারপর আড়াল থেকে যখন শুনলেন রিটা সেপাস নামে একটা মেয়েকে ডাকছে স্ট্যানলি ওই হোটেলে, তখন মাথায় ঝিলিক দিল শয়তানি বুদ্ধি। ওর পিঠে পিস্তল টেকিয়ে গুলি করলেন আপনি। তারপর ঘাপটি মেরে অপেক্ষা করলেন রিটার জন্য।
দরদর করে ঘামছে এখন অ্যাডাম ক্লিফটন। মাথা থেকে টুপিটা সরালো। বোঝা গেল ওখানেই ছিল ওর 2 শটের ডেঞ্জারাস পিস্তলটা। রানার বুক বরাবর তাক করে ধরল সে ওটা। তোমার এই বেপরোয়া দুঃসাহসের প্রশংসা করতে পারছি না মাসুদ রানা। গাধামি আমি নই, তুমিই করেছো এই নির্জন জায়গায় আমাকে নিয়ে এসে। কষ্ট করে সত্যটা আবিষ্কার করেছো বটে, কিন্তু তাতে লাভ হলো না কিছুই। বুঝতেই পারছো, এত কথা বলে নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছো তুমি। বাধ্য হয়ে তোমাকে এখন খুন করতে হচ্ছে আমার। আরে করেন কি আর্তনাদ করে উঠল রানা। দেখুন, স্টারিং ধরে আছে আমি 2 হাতে। ভয় পেয়ে তারা ওরা কিছু না করে আমার কথাটা শেষ করতে দিন। তার আগে গ্লাভ কম্পার্টমেন্টটা খুলে ট্রান্সমিটারটা এক নজর দেখে নিন। এতক্ষণ আমাদের যা কথা হয়েছে সব শুনেছে ক্যাপ্টেন জোসেফ কেউলি। সে সাথে সবকিছু রেকর্ড হয়ে গেছে পুলিশের টেপে। আমাদের সব কথা ব্রডকাস্ট করছি আমি ক্লিফটন। খুলে দেখুন সামনের গ্লাভ কম্পার্টমেন্টটা। ঠান্ডা নীল দৃষ্টি রানার চোখের উপর স্থির করে কম্পার্টমেন্টটা খুলল ক্লিফটন। দস্তানা পরা বাম হাত বাড়িয়ে বের করে আনলো ট্রান্সমিটারটা। ধারা বিবরণীর মতো বলে চলেছে রানা। খুব শক্তিশালী জিনিস, রেঞ্জ 2000 গজের বেশি পুলিশের। এসব চালবাজি তোমাকে রক্ষা করতে পারবে না রানা। এটা ট্রান্সমিটার না কচু। ট্রান্সমিটার আমি চিনি না মনে করেছো? এর অ্যান্টেনা কোথায়, টিউব কোথায়, মাইক্রোফোন কোথায়? ধোকা দেয়ার নতুন প্রজেক্টের সম্পর্কে আপনার। দপ করে চারপাশ থেকে একই সঙ্গে জ্বলে উঠল অনেকগুলো ফ্ল্যাশ লাইট। বিশাল দিকে ক্যাপ্টেনের দুপাশে দাঁড়িয়ে আছে গিল্টি মিয়া ও তার স্যাঙাত ক্যাবিন হাওয়ার্ড। প্রচণ্ড এক হাঁক ছাড়লেন ক্যাপ্টেন। ঘিরে ফেলেছি আমরা তোমাকে ক্লিফটন, ড্রপ দ্য গান। চারপাশে ঝোপঝাড় থেকে সাব মেশিন গান হাতে বেরিয়ে এলো 8-10 জন কমব্যাট পুলিশ। আতঙ্কে বিকৃত হয়ে গেছে অ্যাডাম ক্লিফটনের চেহারা। হতচকিত ভাবটা কাটিয়ে উঠে ঠেসে ধরল ডেরিঞ্জারটা রানার পাঁজরে। বেরো রানা, বেরো গাড়ি থেকে। তোমাকে ঢাল হিসেবে ব্যবহার করবো আমি। ক্লিফটনের কবজি চেপে ধরল রানা। ধস্তাধস্তি চলছে। এমনই সময় গিল্টি মিয়ার মার্বেল পিস্তল থেকে ছুটে এলো একটা অভদ্র গোলা। মার্বেলটা ঠকাস করে ক্লিফটনের টাকে লেগে পিছলে বেরিয়ে গেল জানলা দিয়ে। ব্যথায় চেঁচিয়ে উঠল খুনি লয়ার। টান দিয়ে দুপাশের দরজা খুলে ফেলল 2 জন আর্মড পুলিশ। আমি শেষ, কিন্তু তোমাকেও ছাড়ছি না রানা। বলেই টিপে দিল সে ট্রিগার। ছোট মরিচের ঝাল বেশি। প্রচণ্ড আওয়াজ হলো গুলির। এটাও রেকর্ড হয়ে গেল টেপ রেকর্ডারে। এতক্ষণে হাসি ফুলল রানার মুখে। বলল, এবার সত্যিই মরলেন মিস্টার ক্লিফটন। আপনাকে আর বাঁচার সাধ্য নেই কারোর। গুলির আওয়াজ শুনে ছুটে গাড়ির পাশে চলে এলো গিল্টি মিয়া। হতচকিত নিষ্পাপ দৃষ্টি রাখলো রানার মুখে। আপনাকে লেগেছে স্যার? হ্যাঁ, বেশ জোরে ধাক্কা লেগেছে। কোটের ল্যাপেল তুলে নিচে পড়া বুলেট প্রুফ ভেস্টটা দেখিয়ে দিল রানা। মুচকে আসলো গিল্টি মিয়া।